হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স গাইডেন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের একাদশ শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইয়ের যে মডেল কোশ্চেন পেপার সেটগুলি রয়েছে সেইগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে এক এক করে আলোচনা করব। তো প্রত্যেকেই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করি। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 2। কোশ্চেন নাম্বার 1, ইলেকট্রনের ভর 10 × 10⁻³ কেজি, তাহলে ইলেকট্রনের ভরের মানের ক্রম হবে কোনটা? তাহলে দেখো এখানে দেওয়া আছে ইলেকট্রনের ভর me = 10 × 10⁻³ কেজি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 10⁻³ কেজি। তাহলে এখানে ভরের মানের ক্রম কত আসছে? -30। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? অপশান ডি। কোশ্চেন নাম্বার 2, 0.0603 সংখ্যাটিতে কয়টি সার্থক অঙ্ক রয়েছে? তাহলে আমাদের সংখ্যাটা দেওয়া আছে 0.0603। তাহলে এখানে সার্থক সংখ্যা হচ্ছে 603, আসছে কটি? 3টি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, 3টি। কোশ্চেন নাম্বার 3, বলেছে চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধ পরিমাপের ত্রুটির পরিমাণ যথাক্রমে 1% এবং 2% হলে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? তাহলে দেখো এখানে দেওয়া আছে উচ্চতা নির্ণয়ে ত্রুটি হচ্ছে 1%। তাহলে আমরা লিখতে পারি ডেল্টা h/h = 1%। ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি বলেছে 2%, তাহলে ডেল্টা r/r = 2%। তাহলে আমরা জানি v = πr²h, তাহলে ডেল্টা v/v = 2 ডেল্টা r/r প্লাস ডেল্টা h/h। এবার মানগুলো যদি বসিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছি দেখো আমরা 5%। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 5%। কোশ্চেন নাম্বার 4, কোনো বস্তুকণার সরণ x মিটার হলে t = এত সেকেন্ড হয়। বস্তুকণাটির বেগ যখন 0 তখন তার সরণ কত হবে? তাই দেখো আমাদের একটা টি এর ফর্মুলা দেওয়া আছে। তাহলে টি সমান দেওয়া আছে √x + 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি √x = t-4। তাহলে x সমান লিখতে পারি t-4 তার স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x = t² - 8t + 16। এবার আমরা যদি ভি বার করি তাহলে অবকলন করব dx/dt। তাহলে আমরা পেয়ে যাব 2t - 8। এবার বলেছে যখন বেগ 0 তখন তার সরণ কত? তাহলে আমরা যদি বেগের মানটা 0 বসিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি টি এর ভ্যালু হচ্ছে 4 সেকেন্ড। এবারে এই টি এর মান যখন 4 তখন সরণ কত? তাহলে আমরা এই যে x = t-4² এখানে আমরা টি এর ভ্যালুটা বসিয়ে নেব। তাহলে পেয়ে দেখো 0। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওখানে অপশান বি, 0। কোশ্চেন নাম্বার 5, স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তুকণা সমত্বরণে চলছে। কণাটি গতির 5ম সেকেন্ডে x1 এবং 6ষ্ঠ সেকেন্ডে x2 দূরত্ব গেলে x1 ও x2 অনুপাত কত হবে? দেখো আমাদের ফর্মুলা ছিল Sn = u + ½ a 2n - 1। তাহলে এখানে বলেছে 5ম সেকেন্ডে x1 দূরত্ব গেছে। তাহলে আমরা লিখতে পারি x1 = ½ a 10 - 1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 9/2 a। আবার বলছে 6ষ্ঠ সেকেন্ডে গেছে x2 দূরত্ব। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা x2 = ½ a 12 - 1 সমান পেয়ে দেখো 11/2 a। তাহলে আমরা যদি x1 আর x2 অনুপাত বার করে নিই তাহলে পেয়ে যাচ্ছি আমরা এখানে কত? 9:11। তাহলে দেখো এটা আছে আমাদের অপশান এতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ। কোশ্চেন নাম্বার 6, বলেছে সরল রেখায় গতিশীল কণার ক্ষেত্রে বিবৃতি 1 কি বলেছে? শূন্য স্থানে অভিকর্ষীয় ত্বরণ বস্তুর আকার বা ভরের উপর নির্ভরশীল নয়।
তাহলে এই বিবৃতিটা আমাদের কী দেওয়া আছে, সঠিক দেওয়া আছে। অভিজ্ঞতা ত্বরণের মান বস্তুর আকার বা ভরের উপর নির্ভর করে না। বিবৃতি 2 কী বলেছে, অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের উপর নির্ভর করে। তাহলে অভিকর্ষজ ত্বরণের যে মানটা সেটা হচ্ছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের উপর নির্ভর করে, এটাও সঠিক দেওয়া আছে। আমাদের জি সমান ছিল gm/r², এটা হয় আমাদের অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা। তাহলে এটা পৃথিবীর ভর আর হচ্ছে ব্যাসার্ধের উপর নির্ভর করছে। তাহলে আমাদের এখানে বিবৃতি 1 আর বিবৃতি 2 উভয়ই সঠিক দেওয়া আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। কোয়েশ্চেন নাম্বার 7 বলেছে, ইউ প্রাথমিক বেগ সম্পন্ন একটি বস্তুকণা সমমন্দনে চলে অবশেষে থেমে গেল, কণাটির বেগ সময় লেখচিত্র কোনটি হবে? তাহলে এখানে বলেছে সমমন্দনে চলে করে থেমে গেল, আর প্রাথমিক বেগ ছিল ইউ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অপশান দেখো সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে, একটি বেলুন ঊর্ধ্বমুখী বেগ নিয়ে উপরে উঠছে। 300 মিটার উচ্চতায় বেলুনের বেগ যখন 19 মিটার পার সেকেন্ড, তখন একখণ্ড পাথর বেলুন থেকে খসে পড়ে। কতক্ষণ পর পাথরখণ্ডটি ভূমিস্পর্শ করবে? জি এর মান দেওয়া আছে 9.8। তাহলে টোটাল উচ্চতা দেওয়া আছে কত আমাদের এখানে, 300 মিটার। ঊর্ধ্বমুখী বেগ দেওয়া আছে কত, 19 মিটার পার সেকেন্ড। সেখান থেকে একটা পাথরখণ্ড খসে পড়েছে, তাহলে পাথরখণ্ডটার নিম্নমুখী বেগ কত হবে, -19 মিটার পার সেকেন্ড। আর জি বলে দেওয়া আছে 9.8। তাহলে বার করতে বলেছে কত সময় পর সেটা ভূমিস্পর্শ করবে। তাই দেখো আমাদের কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল কি, বেলুনটার হচ্ছে কি ঊর্ধ্বমুখী বেগ ছিল 19 মিটার পার সেকেন্ড। তাহলে পাথরটা নিম্নমুখী বেগ কত হবে, -19 মিটার পার সেকেন্ড। আর টোটাল উচ্চতা দেওয়া ছিল আমাদের 300 মিটার। বার করতে বলেছে টি কত হবে। তাহলে আমরা সূত্র জানি এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে নেব। এইচ সমান হচ্ছে 300, ইউর মান হচ্ছে -19, আর এখানে জি এর মান হচ্ছে 9.8। তাহলে এখান থেকে আমরা দেখো একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি। তাহলে এটাকে আমরা যদি সিদ্ধরাচার্যের ফর্মুলা থেকে সমাধান করি, তাহলে আমরা পেয়ে যাব টি এর মান হচ্ছে 10 সেকেন্ড। তার মানে 10 সেকেন্ড পর সে পাথরখণ্ডটা হচ্ছে কি ভূমিস্পর্শ করবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 10 সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 9 বলেছে, প্রদত্ত কোনটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র? তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অপশান বি, সমবেগে চলমান গাড়ি। দেখো জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলা হয়? তাহলে যে নির্দেশতন্ত্র স্থির বা সমবেগে সরেখা গতিশীল, সেই নির্দেশতন্ত্রকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলা হয়। নিউটনের গতিসূত্রগুলি জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয়। তাহলে এখানে কি বলেছে, স্থির বা হচ্ছে সমবেগে গতিশীল নির্দেশতন্ত্রকে কি বলা হয়, জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে এখানে দেখো আমাদের অপশান বিতে ছিল সমবেগে চলমান গাড়ি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, সমবেগে চলমান গাড়ি একটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে, একটি কণার বেগ সময় লেখচিত্র দেওয়া হলো। কণাটি প্রথম 2 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা মোট দূরত্বের কত অংশ? তাহলে আমাকে কী করতে হবে, একবার 2 সেকেন্ডে দূরত্ব বার করতে হবে, আর একবার মোট দূরত্ব বার করতে হবে। তাদের অনুপাতটা দেখব কত আসছে। তাহলে দেখো, তাহলে আমরা যদি বার করি মোট দূরত্ব, তাহলে দেখো এই পুরো মোট দূরত্ব, পুরো ছবিটা হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু তাদের দূরত্ব। তাহলে এখানে পেয়ে যাচ্ছে দেখো হাফ ইন্টু, তাহলে এটার নিচটা হচ্ছে 6, উপরটা হচ্ছে 2, তাহলে হাফ ইন্টু 6 + 2 ইন্টু 10, এর দূরত্ব হচ্ছে 10। তাহলে এখানে পেয়ে যাচ্ছে 40 মিটার। আর 2 সেকেন্ডে দূরত্ব, তাই 2 সেকেন্ডে দেখো এই ছোট ত্রিভুজটা তৈরি হয়েছে এখানে, এই ত্রিভুজটা তৈরি হয় 2 সেকেন্ডে। তাহলে এটার দূরত্ব কত হবে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি মানগুলো বসিয়ে 10 মিটার।
তাহলে বলেছে 2 সেকেন্ডে দূরত্ব মোট দূরত্বের কত অংশ, তাহলে 10/40, তাহলে 1/4 অংশ। তাহলে এটা আমাদের কোথায় ছিল? অপশান নাম্বার দেখো সিতে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, 1/4 অংশ। কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে এক ব্যক্তি একটি মৃত্তিকা খণ্ডকে সর্বোচ্চ 30 মিটার উচ্চতা ছুঁড়ে দিতে পারে। সে যদি অনুভূমিক দিক বরাবর খণ্ডটিকে ছুঁড়োয় তাহলে সর্বোচ্চ কত দূর পাঠাতে পারত? দেখো, তাহলে যদি কোনো বস্তুকে উপর দিকে ছোড়া হয় তাহলে তার প্রাথমিক বেগ যদি ইউ হয় আর সর্বাধিক উচ্চতায় বেগ হবে কত? 0। তাহলে ধরে নিয়েছি সর্বাধিক সে উচ্চতা হচ্ছে কত? এইচ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ইউ স্কোয়ার সমান 2gh। এবার আমরা প্রাসের ক্ষেত্রে পড়েছিলাম যে প্রক্ষেপ সীমা আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2θ/g। তাহলে এখানে আর ম্যাক্স যদি হয় তাহলে আমরা এখানে সাইন থিটার মান কত বসাবো? এর মান 1 হয়ে যাবে। তাহলে পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার/g। আর আমরা এখানে ইউ স্কোয়ার সমান পেয়েছিলাম 2gh, তাহলে মানটা বসিয়ে দেবো, তাহলে পেয়ে যাচ্ছে কত? 2h। অর্থাৎ কোনো বস্তুকে আমরা যদি উলম্বভাবে h উচ্চতা ছুঁড়তে পারি তাহলে অনুভূমিক দিকে ছুঁড়তে পারবো 2h উচ্চতা। তাহলে এখানে দেখো দেওয়া ছিল কি উলম্ব দিকে ছুঁড়েছি আমি 30 মিটার, তাহলে অনুভূমিক দিকে কত ছুঁড়তে পারবো? তাহলে এটা ডবল হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 60 মিটার। অপশান বি হয়ে যাবে সঠিক। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 12 বলেছে এ ভেক্টর সমান 2i প্লাস 3j ভেক্টরের বি ভেক্টর সমান i প্লাস j ভেক্টরের অভিমুখ বরাবর উপাংশের মান কত হবে? তাহলে আমাকে বলেছে বি ভেক্টরের অভিমুখে এর উপাংশ কত হবে। তাহলে দেখো আমরা যদি এটা বি ভেক্টর হয় আর এটা যদি এ ভেক্টর হয় তাহলে এর উপাংশ বি এর দিকে কত হয়? এ কস থিটা। এবার আমরা এ কস থিটা সমান কি লিখতে পারি? এ বি কস থিটা বাই বি, এইভাবে লিখতে পারি। তাহলে উপরটা এ বি কস থিটা, এটাকে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি। তাহলে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশ হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি। তাহলে এখান থেকে আমরা এ ডট বি করলে দেখো পেয়ে যাচ্ছি 5, আর বি ভেক্টরের মান আমরা পেয়ে যাবো এখানে √2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 5/√2। তাহলে দেখো এটা আছে অপশান নাম্বার সিতে, 5/√2। কোয়েশ্চেন নাম্বার 13 কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা সূচিত করা গেলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা মনে রাখবে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? হাফ মড এ ক্রস বি। তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক। আর এটা ত্রিভুজের পরিবর্তে যদি সামান্তরিক দেওয়া থাকতো তাহলে তার ক্ষেত্রফল হয়ে যেত এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মড, সামান্তরিকের জন্য এটা। আর ত্রিভুজের জন্য হচ্ছে হাফ মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে দেখো এটা কীভাবে আসছে সেটা আমরা সমাধানটা করে দিয়েছি, তোমরা এই সমাধানটা দেখবে কি করে আসছে, ঠিক আছে? এই সমাধানটা তোমরা দেখে নেবে বাড়িতে। দেখো কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে একই বিন্দুতে ক্রিয়ারত সমমানের দুটি বলের মধ্যবর্তী কোণ থিটা যদি একটি বলের অভিমুখ উল্টে দেওয়া হয় তাহলে লব্ধি বলের অভিমুখ যে কোণে ঘুরবে। তাহলে মনে করো আমাদের এই বরাবর এ ভেক্টর কাজ করছে আর এই বরাবর বি ভেক্টর কাজ করছে, দুটো মান হচ্ছে সমান। তাহলে এদের লব্ধি হচ্ছে এটা এ প্লাস বি। এবার আমি যদি বি ভেক্টরকে উল্টো দিকে ঘুরিয়ে দিই তাহলে লব্ধি হয়ে যাবে আমাদের এটা। তাহলে এটা টোটাল ঘুরে যাচ্ছে কত? 90 ডিগ্রি কোণ। তাহলে যদি কোনো একটা ভেক্টরকে উল্টে দেওয়া হয়, অভিমুখটা উল্টে দেওয়া হয়, তাহলে লব্ধিটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ ঘুরে যায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে দড়ি টানাটানি খেলায় দুই পক্ষই 2t পরিমাণ বল প্রযুক্ত করলে দড়িতে টান কত হবে? তাহলে দেখো যদি উভয় দিকেই 2t বল দ্বারা টানে
তাহলে আমাদের নেট বল সেটার মান হয় 0, নেট বল 0। কিন্তু এখানে জানতে চাইছে দড়িতে টান কত হবে। তাহলে দড়িতে টান আমাদের কত হবে, 2t আসবে। এটাও 2t, এটাও 2t, তাই দড়িতে টান হয়ে যাবে আমাদের 2t। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি, 2t। কোশ্চেন নাম্বার 16, বিবৃতি এ কি বলেছে, একটি বস্তুকে 45 ডিগ্রি কোণে ছোড়া হলে তার প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়। তাহলে এটা ঠিক বিবৃতি দেওয়া আছে, 45 ডিগ্রি কোণে ছুড়লেই তার প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়। কারণ কি বলেছে, প্রক্ষেপ সীমা শর্তে sin 2θ এর মান 1 হয়। এটাও ঠিক দেওয়া আছে কারণটা। তার মানে বিবৃতি 1 আর হচ্ছে কারণ আর উভয়ে সঠিক, আর বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যাও হচ্ছে কারণ আর। তাহলে আমাদের দেখো এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এ এবং আর উভয়ে সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। কোশ্চেন নাম্বার 17, একজন দমকল কর্মী দড়ি বেয়ে উপরের দিকে থেকে নিচে নামতে চায়। দড়িটি কর্মীর ওজনের 1/3 টান সহ্য করতে পারে, তাহলে কর্মীকে সর্বনিম্ন কত ত্বরণে নামতে হবে। তাহলে দড়িতে টান তার ওজনের 1/3 সহ্য করতে পারে। তাহলে আমরা যদি ধরে নিই যে ব্যক্তির ভর হচ্ছে m, তাহলে তার ওজন হয়ে যাবে mg, আর টান হয়ে যাবে ওজনের 1/3 মানে mg/3। তাহলে যেহেতু সে নিচের দিকে নামছে, তাহলে নিচের দিকে তার একটা ত্বরণ থাকবে। তাহলে আমরা এখানে বলবো নেট বল। তার নেট বল হচ্ছে কত, mg - mg/3 সমান হচ্ছে ma। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 2/3 mg সমান ma। তাহলে এ সমান দেখো পেয়ে যাচ্ছি 2/3 g। তাহলে আমাদের হয়ে যাবে অ্যান্সার কি, অপশান সি, 2/3 g। তাহলে এটা হয়ে যাবে ত্বরণের মান। কোশ্চেন নাম্বার 18, 2 কেজি ভরের একটি বস্তু 30 মিটার/সেকেন্ড বেগে চলছিল। তার উপর 5 সেকেন্ড ধরে একযোগে 3টি বল F1, F2 আর F3 ক্রিয়া করলো, যেখানে F1 হচ্ছে এটা, F2 হচ্ছে এটা, F3 হচ্ছে এটা দেওয়া আছে। তাহলে বলছে বল প্রযুক্ত হওয়ার পর বস্তুর বেগ কত হবে। তাই দেখো এখানে যে 3টে বলের মান দেওয়া ছিল, এই 3টে বলকে আমরা যদি যোগ করি তাহলে পেয়ে যাবো লব্ধি বল। তাহলে এখানে দেখো লব্ধি বলের মান আমাদের হচ্ছে 0, লব্ধি বলের মান 0। তাহলে বস্তুর বেগ কি থাকবে, তাহলে যদি নিউটনে আমরা কী পড়েছিলাম, যদি লব্ধি বলের মান 0 হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকে। তাহলে এখানে বস্তুটা 30 মিটার/সেকেন্ড বেগে চলছিল, তাহলে সে 30 মিটার/সেকেন্ড বেগেই চলতে থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 30 মিটার/সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 19, বিবৃতি 1 বলেছে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হয়। তাহলে বিবৃতি 1 ঠিক দেওয়া আছে, ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। বিবৃতি 2 কি বলেছে, সংযোগী তলের ক্ষেত্রফলের ওপর ঘর্ষণ বলের মান নির্ভর করে না। এটাও ঠিক দেওয়া আছে। তাহলে ঘর্ষণ বলের মান ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অপশান সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়েই সত্য। দেখো কোয়েশ্চেন নাম্বার 20, বলেছে অমসৃণ তলে একটি ব্লককে গতিশীল করতে হলে বস্তুর উপর প্রযুক্ত বলকে ঘর্ষণ বলের চেয়ে বেশি হতে হবে। মেঝে ও ব্লকের ঘর্ষণ গুণাঙ্ক মিউ, ব্লকের ভর m, ব্লকটিকে ভি বেগে মেঝের উপর চালনা করা হলো, থামার আগে ব্লকটি কত দূর যাবে। তাহলে আমাদের এখানে মেঝে আর ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কটা বলে দেওয়া আছে, ব্লকের ভর বলে দেওয়া আছে, ব্লকের বেগ বলে দেওয়া আছে। তাহলে বলে থামার আগে ব্লকটি কত দূর যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের প্রাথমিক বেগ, আর থামার আগে মানে অন্তিম বেগ হচ্ছে 0। তাহলে বার করতে বলেছে দূরত্ব কতটা হবে। তাহলে চলো আমরা সমাধানটা দেখে নিই। তাই ধরে নাও এটা হচ্ছে একটা ব্লক। তাহলে ব্লকের ভর যদি আমাদের m হয়, তাহলে তার লম্ব প্রতিক্রিয়া হচ্ছে কত, mg। তাহলে ঘর্ষণ বল আমরা পেয়ে যাব মিউ mg, আর এটার প্রাথমিক বেগ দেওয়া ছিল কত, ইউ।
তাহলে মনে করলাম এটা হচ্ছে কি এই যে এক্স এস দূরত্ব গিয়ে করে থেমে গেল, ভি ড্যাশের মান 0 হয়ে গেল। তাহলে অন্তিম বেগ যেহেতু 0, তাহলে এখানে মন্দন সৃষ্টি হবে। তাহলে মন্দন সমান হচ্ছে কি বল বাই ভর। তাহলে আমরা পেয়ে যাচ্ছি মিউ ইন্টু জি। এবার আমরা ভি ড্যাশ স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস 2as সূত্র থেকে যদি বসিয়ে নিই, তাহলে 2as সমান পেয়ে দেখো ভি স্কোয়ার। তাহলে এখান থেকে এস সমান পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার বাই 2a। এবার আমরা এখানে মন্দনের যে মানটা পেয়েছি এখানে এর জায়গায় বসিয়ে নেব। তাহলে পেয়ে যাবো দেখো ভি স্কোয়ার বাই 2 মিউ জি। তাহলে দূরত্ব পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার বাই 2 মিউ জি। তাহলে দেখো এটা আমাদের কোথায় ছিল, তো দেখো এটা আমাদের অপশান বিতে দেওয়া আছে, ভি স্কোয়ার বাই 2 মিউ জি। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 21 বলেছে অভিকেন্দ্র বল ডাব্লু, কণার ভর এক্স, কণার বেগ ওয়াই এবং বৃত্তীয় পথের ব্যাসার্ধ জেড হলে ওয়াই টু দি পাওয়ার এন সমান ডাব্লু জেড বাই এক্স হয়, তাহলে এন এর মান কত হবে। তা দেখো আমাদের দেওয়া ছিল এটা ওয়াই টু দি পাওয়ার এন সমান ডাব্লু জেড বাই এক্স। তাহলে আমরা এখান থেকে বার করলাম ডাব্লু সমান এক্স ওয়াই টু দি পাওয়ার এন বাই জেড। আবার দেখো আমরা জানি যে অভিকেন্দ্র বল এফ সমান হয় এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে দেখো এই যে এফ হচ্ছে অভিকেন্দ্র বল, আর এখানে দেখো ডাব্লুটাও দেওয়া ছিল আমাদের অভিকেন্দ্র বল। এক্স এম দেখো এম ছিল কণার ভর, এখানে এক্সটাও বলেছে কণার ভর, আর আর হচ্ছে ব্যাসার্ধ। এখানেও দেখো জেডটা বলেছে বৃত্তীয় পথের ব্যাসার্ধ। এখানে ভিটা ছিল বেগ, আর এখানেও ওয়াইটা হচ্ছে বেগ। তাহলে দেখো এখানে ওয়াইয়ের ঘাত কত রয়েছে 2, আর এখানে ওয়াইয়ের ঘাত কত রয়েছে এন। তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি কি দুটোকেই তুলনা করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এন এর মান কত হবে 2। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ 2। কোশ্চেন নাম্বার 22 বলেছে এম ভরের একটি বস্তু কণা আর ব্যাসার্ধের বৃত্তীয় পথে সমদ্রুতিতে ঘুরছে, এর কৌণিক ত্বরণ কত হবে। দেখো এখানে জানতে চাইছে কৌণিক ত্বরণ কত হবে, আর বস্তুটা সমদ্রুতিতে ঘুরছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি কৌণিক ত্বরণের মান 0 হচ্ছে। কেন 0 হচ্ছে দেখে নাও এর ব্যাখ্যাটা। তাহলে যেহেতু কণাটি সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে, তাই কণাটির গতি হবে কি সমবৃত্তীয় গতি। আর আমরা জানি সমবৃত্তীয় গতির ক্ষেত্রে ঘূর্ণায়মান কোনো কণার কৌণিক বেগ ধ্রুবক থাকে। তাহলে কৌণিক বেগ যদি ধ্রুবক থাকে তাহলে কৌণিক ত্বরণের মান কত হবে 0 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি 0 হবে। যদি এখানে রৈখিক ত্বরণ বলতো কৌণিকের পরিবর্তে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হতো ভি স্কোয়ার বাই আর। এখানে যেহেতু কৌণিক ত্বরণ বলেছে তাহলে আমাদের অ্যান্সার হবে 0। কোয়েশ্চেন নাম্বার 23 বলেছে এম ভরের একটি বস্তু কণা ভি সমান কে এক্স টু দি পাওয়ার 3/2 বেগ নিয়ে এক্স অক্ষ বরাবর চলছে। বস্তুটিকে এক্স সমান 0 থেকে এক্স সমান 2 একক দূরত্ব সরাতে কৃতকার্য কত হবে। তাহলে আমাদের একটা ভি এর ফর্মুলা বলে দেওয়া আছে, আর এক্স এর মান 0 থেকে 2 পর্যন্ত যেতে কতটা কৃতকার্য করতে হবে এটা বার করতে বলেছে। তাহলে দেখো এটা সমাধানটা। তাহলে আমাদের দেওয়া ছিল ভি সমান কে এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা এখান থেকে ত্বরণটা বার করছি এ সমান আমাদের হয় ডি ভি বাই ডিটি। এটাকে আমরা এভাবে লিখছি ডি ভি বাই ডি এক্স ইন্টু ডি এক্স বাই ডিটি, যেহেতু এটা এক্সের আকারে দেওয়া ছিল। তাহলে এখন দেখো ডি ভি বাই ডি এক্স, তাহলে এটাকে আমরা অবকলন যদি করে নিই এক্সের সাপেক্ষে, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 3/2 কে এক্স টু দি পাওয়ার 1/2। আর ডি এক্স বাই ডিটি মানে হচ্ছে ভি, তাহলে আমরা এখানে ভি এর মানটা বসিয়ে দিচ্ছি কে এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে এটাকে আমরা সমাধান করি তাহলে পেয়ে যাচ্ছে দেখো 3/2 কে স্কোয়ার এক্স স্কোয়ার। এবার আমাদের কার্য বার করতে বলেছিল, তাহলে কার্যের ফর্মুলা কি হয় ডাব্লু সমান ইন্টিগ্রেশন x1 থেকে x2 লিমিটটা এফ ডিএক্স। তাহলে আমাদের x1 থেকে x2 কত বলেছে 0 থেকে 2,
তাহলে মানটা আমরা 0 থেকে 2 বসিয়ে নিলাম। আর এফ সমান আমরা জানি এম ইন্টু এ, আর ডিএক্স থাকলো। তাহলে এখানে এমটা পড়ে থাকলো, এর মানটা আমরা যেটা পেয়েছিলাম এটা বসিয়ে নিলাম এখানে, আর ডিএক্স থাকলো। এবার এখানে দেখো ধ্রুবক পার্টগুলোকে আমরা বাইরে নিয়ে চলে এসেছি, 3/2 এম কে স্কোয়ার। তাহলে এখানে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সমান কী হবে, x³/3, লিমিট দেওয়া ছিল 0 থেকে 2। তাহলে আমরা দেখো এখানে পেয়ে যাচ্ছি 3 যদি কেটে যায়, তাহলে এখানে পেয়ে যাচ্ছি হাফ এম কে স্কোয়ার, আর লিমিটটা যদি বসিয়ে নিই তাহলে 2 মানে 8 মাইনাস 0। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি 4m কে স্কোয়ার। তাহলে কৃতকার্যের পরিমাণ কত পেলাম, 4m কে স্কোয়ার। তাহলে এটা দেখো আমাদের অপশান নাম্বার এতে দেওয়া আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 4m কে স্কোয়ার। দেখো কোয়েশ্চেন নাম্বার 24 বলেছে পাইপের মাধ্যমে জল সরবরাহ করার জন্য একটি পি ক্ষমতার পাম্প ব্যবহার করা হচ্ছে। যদি জল সরবরাহের হার n গুণ করা হয় তবে পাম্পের ক্ষমতা কত হবে। তাহলে এখানে বলছে জল সরবরাহের হার হচ্ছে n গুণ করা হচ্ছে। তা দেখো একটা পাইপের মধ্য দিয়ে যে জল যাচ্ছে তার ঘনত্ব যদি রো হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, আর বেগ যদি ভি হয়, তাহলে আমরা বলতে পারি তরল প্রবাহের হার m/t সমান এ ভি রো। এবারে আমরা এখানে ক্ষমতা সমান বলতে পারি কৃতকার্য বাই সময়। তাহলে কার্য মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি বাই টি। তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি যে m/tটা পেয়েছিলাম, এটার মানে এখানে বসিয়ে নিলে পেয়ে যাচ্ছি হাফ এ ভি কিউব রো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি ভেরিজেজ ভি কিউব। তার মানে আমাদের এখানে ভি কিউব, তাহলে যদি জল সরবরাহ n গুণ করে দেওয়া হয় তাহলে পরবর্তী ক্ষমতাও কত হয়ে যাবে, n³ গুণ হয়ে যাবে, যেহেতু বেগটা কিউব আসছে তাহলে n³ গুণ হবে। তাহলে প্রথমে আমাদের ক্ষমতা দেওয়া ছিল পি, তাহলে পরবর্তী ক্ষমতা কি হয়ে যাবে, n³ পি। তাহলে দেখো আমাদের এটা আছে অপশান সিতে দেওয়া আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, n³ পি। এ দেখো কোয়েশ্চেন নাম্বার 25 স্তম্ভ মেলাতে বলেছে। দেখো এখানে দেওয়া আছে কি একমাত্রিক গতি। তাহলে এখানে একমাত্রিক গতি কোনটার সঙ্গে মিলবে, তাহলে একটি উলম্বভাবে ঝুলন্ত স্প্রিংয়ের ভরের দোলন। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশান এর সাথে ম্যাচ করছে। তাহলে এটা আমাদের অপশান এটা হয়ে যাচ্ছে ডি এর সাথে ম্যাচ করলো। এবার বলছে দ্বিমাত্রিক গতি। তাই দ্বিমাত্রিক গতি হবে সূর্যকে ফোকাসে রেখে পৃথিবীর পরিক্রমণ গতি। এটা হয়ে যাচ্ছে আমাদের দ্বিমাত্রিক গতি। তাহলে এখানে অপশান দুইটা এর সঙ্গে ম্যাচ করলো। এবার বলছে ত্রিমাত্রিক গতি। তাই ত্রিমাত্রিক গতি হবে গ্যাসীয় অণুগুলির একটি নির্দিষ্ট স্থানে বিচরণ। এটা হয়ে যাবে ত্রিমাত্রিক গতি। তাহলে এটা আমাদের ম্যাচ করছে অপশান বি এর সাথে। আর বৃত্তীয় গতি, এটা জলে ঝাঁপ দেওয়ার আগে সাঁতারুর সমারসল্ট। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অপশান সি। তাহলে দেখো আমাদের কি পাচ্ছি, ডি এ বি সি। তাহলে চলো দেখি কোন অপশানটা আমাদের মিলছে। তাহলে ডি এ বি সি, তাহলে আমাদের অপশান এর সঙ্গে ম্যাচ করছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 26 বলেছে দুটি স্প্রিং এ ও বি এর বল ধ্রুবক যথাক্রমে K1 K2। এখানে বলে দিয়েছে K1 লেস দেন K2। স্প্রিং দুটিকে একই পরিমাণ বল দ্বারা প্রসারিত করতে কৃতকার্য যথাক্রমে W1 ও W2 হলে কোনটা হবে। তাই দেখো আমরা এখানে কি জানি, কৃতকার্য সমান হচ্ছে হাফ kx², আবার বল সমান হয় k ইন্টু এক্স। তাহলে আমরা যদি এখান থেকে এক্সের মানটা এখানে নিয়ে চলে আসি তাহলে দেখো পেয়ে যাচ্ছি আমরা ডাব্লু সমান হাফ কে ইন্টু f²/k²। তাহলে যদি বলের মান ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি ডাব্লু ভেরিজেজ 1/k। তাহলে আমাদের কি দেওয়া ছিল যে K1 লেস দেন K2,
তাহলে কে এর সঙ্গে ডাব্লু হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে আমাদের ডাব্লু হয়ে যাবে W1 গ্রেটার দেন W2। তাহলে প্রথমটাতে কৃতকার্য কী হবে, বেশি হবে। তা দেখো এটা আমাদের অপশান বি এর সাথে ম্যাচ করছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, W1 গ্রেটার দেন W2। কোয়েশ্চেন নাম্বার 27 বলেছে স্থিরাবস্থা থেকে একটি বস্তুকণা অভিকর্ষের টানে অবাধে পড়ছে, সময় বনাম গতিশক্তি এবং স্থিতিশক্তি লেখচিত্র কোনটা হবে? তাহলে আমাদের সময়ের সঙ্গে গতিশক্তি আর স্থিতিশক্তির লেখচিত্র অঙ্কন করতে হবে। স্থিরাবস্থা থেকে একটা বস্তুকণা অভিকর্ষের টানে অবাধে পড়ছে, তাহলে দেখো ধরে নাও এই এ থেকে একটা বস্তুকণা নিচের দিকে পড়ছে, তাহলে যখন এতে বস্তুকণাটা ছিল তখন তার গতিশক্তি 0, স্থিতিশক্তি হচ্ছে mgh। এবার সেটা পড়তে পড়তে একটা সময় ধরো বিতে এসে পৌঁছালো, তাহলে বিতে তার বেগ থাকবে কত, v সমান gt। তাহলে আমরা এটা পাচ্ছি v সমান u প্লাস হচ্ছে gt এই সমীকরণ থেকে। তাহলে আমাদের স্থিরাবস্থা বলেছিল সেই জন্য ইউটা 0, তাহলে v সমান পেয়ে যাচ্ছি gt। তাহলে আমরা গতিশক্তির ফর্মুলা কি পড়েছিলাম, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি এর ভ্যালু কত পেলাম জিটি, তাহলে জিটি স্কোয়ার, তাহলে পেয়ে যাচ্ছে দেখো হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে কি একটা অধিবৃত্তের সমীকরণ, তাহলে এটা কি হবে, একটা অধিবৃত্তের সমীকরণ আসবে। আবার ইপি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি এটা হয়ে যাচ্ছে কত, দেখো এম জি এইচ মাইনাস আমরা যদি এক্স করে নিই, যে এ থেকে বি এর দূরত্ব এক্স, তাহলে সেই এক্সের ভ্যালু চলে আসছে কত, হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এম জি এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা কি জানি যে উপর থেকে যখন কোনো বস্তু নিচের দিকে পড়ে তখন তার গতিশক্তির মান বাড়তে থাকে এবং স্থিতিশক্তির মান কমতে থাকে। তাহলে এখানে দেখো গতিশক্তির মান বাড়তে থাকবে আর স্থিতিশক্তির মান কমতে থাকবে, আর উভয় সমীকরণে কি হবে, অধিবৃত্তাকার হবে। তাহলে আমাদের গ্রাফটা আসবে এরকম। তাহলে দেখো এই গ্রাফটা আমাদের ম্যাচ করছে অপশান এর সাথে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ হয়ে যাবে সঠিক। এবার কোয়েশ্চেন নাম্বার 28 বলেছে একটি বস্তুকণার ভরবেগ 0.1% বাড়ালে গতিশক্তি কত শতাংশ বাড়বে? তাহলে আমাদের দেওয়া আছে ডেল পি বাই পি সমান হচ্ছে 0.1%। তাহলে আমরা জানি কে সমান পি স্কোয়ার বাই 2m, তাহলে এখানে ডেল্টা কে বাই কে সমান 2 ডেল্টা পি বাই পি। তাহলে এখানে আমরা ডেল্টা পি বাই পি এর মানটা যদি বসিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছে দেখো 0.2%। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি 0.2%। কোয়েশ্চেন নাম্বার 29 বলেছে F1 সমান 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, F2 বল সমান হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। বল দুটি একটি বস্তুর উপর ক্রিয়া করছে, তৃতীয় একটি বল F3 প্রয়োগ করার ফলে বস্তুটির সাম্যাবস্থায় রইল। সুতরাং তাহলে ওই যে F3 বলটার মান কত জানতে চেয়েছে। তাহলে যেহেতু কি বলেছে এটা সাম্যাবস্থায় রইল, তাহলে মোট নেট বল কত হবে, 0। তাহলে F1 প্লাস F2 প্লাস F3 সমান হচ্ছে 0। তাহলে আমরা এখানে F1 এর মান আর F2 এর মান বসিয়ে নিলাম, প্লাস F3 সমান 0। তাহলে দেখো আমরা এই দুটো মানকে যোগ করে নিই, তাহলে পেয়ে যাচ্ছি 6i ক্যাপ প্লাস F3 সমান 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি F3 সমান হচ্ছে মাইনাস 6i ক্যাপ। তাহলে আমাদের দেখো এটা অপশান এ হয়ে যাবে সঠিক। কোশ্চেন নাম্বার 30 দড়ির টান টি, থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গোলকটির ওপর দেওয়াল প্রদত্ত বল কত হবে? তাহলে দেখো পাশে একটা আমাদের চিত্র দেওয়া আছে, তাহলে চলো এটা সমাধানটা দেখে নিই। দেখো আমাদের এটা চিত্র দেওয়া ছিল এটা, তাহলে আমরা কি করলাম, এই চিত্রটাতে যদি এটার ভর এম হয় তাহলে নিচের দিকে ওজন কত থাকবে mg,
এবারে এখানে আমাদের বলেছিল এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা যদি এই বরাবর একটা উপাংশ নিয়ে নিই এই টানটার, তাহলে এই বড় উপাংশ পেয়ে যাচ্ছে কত, টি কস 30 ডিগ্রি। তাহলে কারণ এটা 30 ডিগ্রি হলে এই কোণটা আমাদের 30 ডিগ্রি হয়ে যাবে। আর একটা উপাংশ আসবে এই বরাবর আসছে টি সাইন 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে বার করতে বলেছিল যে দেওয়ালের উপর কতটা বল ক্রিয়া করছে, তাহলে আমাদের বার করতে হবে এটা টি সাইন 30 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এই দুটো বল যেহেতু বিপরীতমুখী এমজি আর টি কস 30 ডিগ্রি, তাহলে আমরা এই দুটোকে সমান করতে পারি, টি কস 30 ডিগ্রি সমান এমজি। তাহলে এখান থেকে আমরা টি এর মানটা বার করে নিলাম। টি এর মানটা পেয়ে যাচ্ছে কত, 200/√3। এবার আমাদের বার করতে বলেছে দেওয়ালের উপর কত বল ক্রিয়া করছে, তাহলে টি সাইন 30 ডিগ্রি। তাহলে টি এর ভ্যালু যেটা পেয়েছি এটা বসালাম, আর সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ। তাহলে দেখো মানটা আমরা পেয়ে যাচ্ছি 100/√3 নিউটন। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তার দেওয়ালের উপর কত বল প্রয়োগ হচ্ছে, 100/√3 নিউটন। তাহলে দেখো এটা আমাদের কত নম্বর অপশানে ছিল, এটা আমাদের অপশান দেখো বিতে রয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 31 বলেছে ভর কেন্দ্র ছাড়া অন্য বিন্দুতে বল প্রয়োগ করলে কোনো দৃঢ় বস্তুতে ড্যাশ উৎপন্ন হবে। দেখো আমরা কি জানি, কোনো একটা বস্তু যদি ভর কেন্দ্রতে বল প্রয়োগ হয়, ভর কেন্দ্র বরাবর বল প্রয়োগ হয়, তাহলে বস্তুর মধ্যে শুধুমাত্র কি হয়, রৈখিক গতির সৃষ্টি হয়, শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হয়। আর যদি ভর কেন্দ্র বাদ দিয়ে অন্য জায়গাতে বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুর মধ্যে কি হবে, যদি এখানে বল প্রয়োগ করা হয় ভর কেন্দ্র ছাড়া, তাহলে বস্তুর মধ্যে রৈখিক গতি প্লাস হচ্ছে ঘূর্ণন গতি উভয়ই সৃষ্টি হবে, রৈখিক প্লাস ঘূর্ণন উভয় গতি সৃষ্টি হবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে চলন ও ঘূর্ণন উভয়ই। কোশ্চেন নাম্বার 32 বলেছে এক ব্যক্তি একটি ঘূর্ণায়মান টেবিলের ওপর হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন, হঠাৎ তিনি হাত দুটিকে প্রসারিত করলে বিবৃতি 1 বলেছে টেবিলের কৌণিক গতিবেগ কমবে। তা দেখো হাত দুটিকে যদি প্রসারিত করে তাহলে তার জড়তা ভ্রামকের মান বাড়বে। তাহলে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণত পড়েছিলাম এল সমান আই ওমেগা, তাহলে আই যদি বৃদ্ধি পায় তাহলে ওমেগা হ্রাস পাবে, তাহলে এখানে টেবিলের কৌণিক গতিবেগ কমবে। তাহলে বিবৃতি 1 সঠিক দেওয়া আছে। বিবৃতি 2 বলেছে ব্যক্তির জড়তা ভ্রামক বাড়বে, তাহলে এটাও সঠিক আছে, প্রসারিত করলে জড়তা ভ্রামক বৃদ্ধি পায়। তাহলে আমাদের বিবৃতি 1 আর বিবৃতি 2 উভয়ই সঠিক দেওয়া আছে। তাহলে অ্যান্সার দেখো হয়ে যাবে অপশান সি, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। কোয়েশ্চেন নাম্বার 33 বলেছে R1 এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি চাকতির উপাদান একই এবং বেধ সমান, তাদের নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকদ্বয়ের অনুপাত কত হবে। তাহলে আমরা ধরে নিই যে চাকতিটার ঘনত্ব হচ্ছে সিগমা, তাহলে ভর সমান কী হয়ে যাবে, আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে পাই আর স্কোয়ার টি ইন্টু সিগমা। এবার আমরা আই সমান কী জানি, হাফ এম আর স্কোয়ার। তাহলে এখানে আমরা এম এর যদি মানটা বসিয়ে নিই পাই আর স্কোয়ার সিগমা টি ইন্টু আর স্কোয়ার, তাহলে এখানে আমরা দেখো পেয়ে যাচ্ছি আই ভেরিজেজ r⁴। তাহলে জড়তা ভ্রামকের অনুপাত কত হবে, পেয়ে যাব R1 এর হোল⁴ অনুপাত R2 এর হোল⁴। তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 34 কোনো বস্তুর কৌণিক ভরবেগ এল এবং কৌণিক বেগ ওমেগা এর মধ্যে লেখচিত্রটি হবে ড্যাশ। তাহলে আমরা দেখো কৌণিক ভরবেগের সূত্র পড়েছিলাম এল সমান আই ওমেগা। তাহলে নির্দিষ্ট একটা বস্তুর ক্ষেত্রে আই ধ্রুবক থাকে, তাহলে আই যদি ধ্রুবক হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি এল ভেরিজেজ ওমেগা। তাহলে এল ভেরিজেজ ওমেগা হলে আমাদের লেখচিত্রটা কেমন হয়ে যাবে, মূলবিন্দুগামী সরলরেখা। তার মানে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, সরলরেখা। অপশান সি হয়ে যাবে সঠিক।
কোয়েশ্চেন নাম্বার 35 বলেছে এম ভর বিশিষ্ট এল দৈর্ঘ্যের একটি সুষম দণ্ডকে মাটির উপর খাড়া অবস্থায় রেখে ছেড়ে দেওয়া হলো। দণ্ডের মুক্ত প্রান্তটি মাটিকে কত বেগে আঘাত করবে? তাই দেখো এই যে দণ্ডটা দেওয়া আছে, দণ্ডটার হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে কত? এল, আর দণ্ডটার ভর আমরা ধরলাম, ভর কেন্দ্রের অবস্থান হচ্ছে এটা। তাহলে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে কত? L/2। তাহলে যখন এই দণ্ডটা দাঁড়িয়েছিল তখন তার মধ্যে কী ছিল? স্থির শক্তি। এবার দণ্ডটা যখন ছেড়ে দেওয়া হচ্ছে তখন সেটা ঘূর্ণন বা বলতে পারি আবর্ত শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা এদের সমাধানটা দেখে নিই। তাহলে দেখো, তাহলে এই দণ্ডটার হচ্ছে কি? দৈর্ঘ্য এল, ভর কেন্দ্রের অবস্থান যদি এটা হয় তাহলে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে L/2। তাহলে আমরা কি জানি? ভর কেন্দ্রে তার ভরটা হচ্ছে কেন্দ্রীভূত থাকে। তাহলে এই দণ্ডটার স্থির শক্তি হচ্ছে mg L/2। এবার সেটা হচ্ছে কি? আবর্ত গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আবর্ত গতি শক্তি হচ্ছে 12I ω²। দেখো দণ্ডটা একটা প্রান্তের সাপেক্ষে হচ্ছে আবর্তন করছে, তার মানে এখানে আয়ের ভ্যালু আমরা কত বসাবো? 1/3 mL²। আর আমরা ওমেগা আর ভি এর সম্পর্কে জানি, ভি সমান ω/r। তাহলে এখানে আর এর জায়গায় আছে এল, তাহলে এখানে ω² সমান পেয়ে যাচ্ছি v²/L²। তাহলে আমরা দেখো এটা যদি কাটাকাটি করে নিই তাহলে পেয়ে যাচ্ছি 3gL সমান v²। তাহলে v² পেয়ে যাচ্ছি 3gL। তাহলে যে বেগে এটা ভূমিতে আঘাত করবে সেটা হচ্ছে কত? √3gL। তাহলে দেখো এটা আমাদের অপশান বিতে দেওয়া ছিল। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, √3gL।